আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আজকে আমরা এমন দুটি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি যা আসলে কেবল বর্তমান বাংলাদেশের রাজনীতিকেই নাড়া দিচ্ছে না, বরঞ্চ আমাদের প্রতিটি সাধারণ মানুষের অস্তিত্ব, দৈনন্দিন রুটি রুজি এবং ভবিষ্যৎ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার উপর এক বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। একদিকে আমাদের চারপাশের অর্থনীতি বলা চলে তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অন্যদিকে রাজনীতির অন্তরালে শুরু হয়েছে এক মহাছাদ, এক গভীর মনস্তাত্ত্বিক দাবা খেলা। এই দুটি বিষয়কে যদি আপনারা আলাদা করে দেখেন তবে খুব ভুল করবেন। কারণ অর্থনীতির সংকটে রাজনীতির চূড়াগুলি তৈরি করে, আর রাজনীতি যখন দিক বিদিক শূন্য হয়ে পড়ে তখন দেশের অর্থনীতির উপর নেমে আসে এক চরম এবং বীভৎস অন্ধকার। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো ভাবছেন দেশে এক অবিশ্বাস্য রাজনৈতিক পরিবর্তনের পর এখন সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু একটু ভালো করে চোখ কান খোলা রেখে যদি চারপাশের বাজারঘাট, কলকারখানা আর ব্যাংক যেগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর দিকে তাকান, তবে অবশ্যই বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন এবং নির্মম। মানুষের পকেটে যখন আসলে টাকা থাকে না, তখন মানুষের সুস্থ চিন্তাধারা লোপ পায়। অভাবের তাড়নায় মানুষ নীতি নৈতিকতা হারিয়ে ফেলে এবং ইমান দুর্বল হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, কোনো রাষ্ট্র যখন চরম অর্থনৈতিক দেউলিয়ত্বের দিকে এগিয়ে যায় তখন সমাজের কাঠামো একেবারে ভেঙে পড়ে। ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখি গজনীর সুলতান মাহমুদ 17 বার কেন ভারতবর্ষে এসেছিলেন। তার মূল লক্ষ্য ছিল ধন সম্পদ লুণ্ঠন করে নিজের যে রাজ্য, সেই রাজ্যকে টিকিয়ে রাখা। আজকে পৃথিবীর বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি, ইয়েমেনে সৌদি আরবের অভিযান, কিংবা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এই সবকিছুর মূল চালিকা শক্তি কি? এই অর্থনীতি। আর আমরা যদি আন্তর্জাতিক এই সংকটের পাশাপাশি আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকাই তবে আমরা কি দেখব? তবে দেখা যাবে আমরা অনেক বেশি সংকটজনক অবস্থায় থেকেও বেপরোয়া হয়ে বসে আছি। নিজেদের আগামীর এই সম্ভাব্য প্রলয় থেকে রক্ষার কোনো প্রস্তুতি কিন্তু আমরা বর্তমান সময়ে এসে নিচ্ছি না। দর্শক, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে প্রধানত দুটো ধারায় ভাগ করা যায়। একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি এবং অন্যটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। অন্যদিকে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বড় বড় কর্পোরেট গ্রুপগুলোর বাণিজ্য এবং শেষ পর্যন্ত জাতীয় জিডিপি ও সরকারি রাজস্ব, এই পুরো ব্যবস্থার মধ্যে একটা গভীর সংযোগ কিন্তু রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, গত 2 বছরে বাংলাদেশে ঠিক কত হাজার ছোট বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে তার কোনো সঠিক পরিসংখ্যান কিন্তু আমরা রাখছি না, আমরা খুঁজও কিন্তু রাখছি না। আপনারা যদি সাভার, গাজীপুর বা নারায়ণগঞ্জ এলাকার গার্মেন্টস আর শিল্প এলাকাগুলোতে একটু ঘুরে আসেন তবে দেখবেন সেখানে এখন কেবলই কান্নার রোল। প্রতি মাসে হাজার হাজার শ্রমিক সেসব কারখানায় বা সেসব জায়গায় কাজ হারাচ্ছেন। আর এর চেইন রিয়াকশন গিয়ে পড়ছে বাড়িওয়ালা, বস্তির মালিক, পাড়া মহল্লার মুদি দোকানদার থেকে শুরু করে পুরো গ্রামীণ যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির উপর। চাকরি হারানো একজন শ্রমিকের পরিবার যখন ভাষা ভাড়া যেটা আছে সেটা দিতে পারছে না, তখন বাড়িওয়ালার আয় বন্ধ হয়ে যাচ্ছে। সেই আয়ের চলা ছোট দোকানদার বলা চলে দেউলিয়া হচ্ছে। একটু পল্লী বিদ্যুতের দিকে তাকান, বিভিন্ন শিল্প কলকারখানার কাছে পল্লী বিদ্যুতের হাজার হাজার কোটি টাকা কিন্তু বর্তমান সময়ে এসে বকেয়া পড়ে আছে। কারখানাগুলো বকেয়া মেটাতে পারছে না। কেন? কারণ তাদের কাছে নগদ টাকা নেই। ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা গড়ে তুলেছিলেন তারা আজ ব্যাংক ঋণ যেটি রয়েছে সেই ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে ব্যাংকিং খাতে নেমে এসেছে এক নজিরবিহীন ধস। দেশের মধ্যবিত্ত শ্রেণী, যারা যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড, তারা আজ নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন। উচ্চবিত্তের অনেকেই সব হারিয়ে কার্যত বর্তমানে দিশেহারা। আর নিম্নবিত্তের মানুষ তো বেঁচে থাকার ন্যূনতম যে রসদ সেগুলো হারিয়ে ফেলেছে। সরকার যেখান থেকে রাজস্ব আদায় করত, আমদানি রপ্তানি, আয়কর কিংবা ভূমি ব্যবস্থা, সেই সমস্ত উৎস থেকে রাজস্ব আয় শেখ হাসিনার আমলের তুলনায় কাগজ কলমে বলা চলে অর্ধেকের নিচে নেমে এসেছে।
অথচ অন্য পাশে সরকারের পরিচালন ব্যয় বেড়েছে প্রায় 1.5 থেকে দ্বিগুণ। সুপ্রিয় দর্শক, এই চরম আয় ব্যয়ের ভারসাম্যহীনতার মাঝে সাধারণ মানুষের সঞ্চয়ের উপর কিন্তু নেমে এসেছে একটা বড় আঘাত। মানুষ জীবনের শেষ সম্বলটুকু ব্যাংকে আমানত রাখে, সরকারের সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে একটু নিশ্চিন্তে থাকার আশায় বা থাকার চিন্তায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে 3 থেকে 4 লক্ষ কোটি টাকার আমানত ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক। এমনকি সরকারি সঞ্চয়পত্র ভাঙাতে গিয়েও মানুষ কিন্তু প্রাইভেট ব্যাংকের তারল্য সংকটের কারণে এক কথায় খালি হাতে ফিরে আসছে। সোনালী ব্যাংক ছাড়া রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলো সাবসিডি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এভাবে আসলে কতদিন চালানো সম্ভব? সরকার যখন রাজস্ব বাড়াতে না পেরে নতুন করে করের বোঝা চাপায়, তা সাময়িক একটু হয়তো স্বস্তি দিতে পারে, কিন্তু নতুন আয়ের রাস্তা তৈরি না হলে দেশের পুরো ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক হয়তো নতুন মুদ্রা ছাপিয়ে বা স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারকে সামাল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এর চরম মূল্য চুকাতে হবে এই সাধারণ জনগণকে। কারণ টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে টাকার মান বলতে গেলে আর কোনো কিছুই কিন্তু তখন থাকবে না, এবং এটাই কিন্তু একটা রাষ্ট্রের দেউলিয়ত্বের প্রথম এবং সর্বশেষ স্তর। সুপ্রিয় দর্শক, আপনারা যদি বাজারে যান তাহলে অবশ্যই দেখতে পাবেন গত বছরের চেয়ে এই বছর নিত্যপণ্যের দাম কোথায় গিয়ে ঠেকেছে। যে ইলিশ মাছ গত বছর মানুষ 1700 টাকায় কিনত, এবার কিন্তু তা কিনতে হচ্ছে 3000 টাকায়। তাও বলা চলে ইলিশ মাছ বাজার থেকে উধাও। এর মানে কিন্তু ইলিশের দাম শুধু বাড়েনি, বরং আপনার পকেটে থাকা টাকার ক্রয় ক্ষমতা অর্ধেক হয়ে গেছে। মানুষ যখন খাওয়া কমিয়ে দেয়, কেনাকাটা বন্ধ করে দেয়, তখন বাজারে চাহিদা কিন্তু কমে যায়, আর চাহিদা কমলে বিনিয়োগের যে পথ, সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি দীর্ঘদিনের অনেক সুনামধন্য ব্যবসায়ীকে চিনি যারা কখনো লেনদেনে কোনোদিন হেরফের করেননি। তারা কিন্তু আজ পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এটা ঢাকা থেকে মফস্বল পর্যন্ত পুরো অর্থনীতিটা যেন সিলেটের সেই বিখ্যাত রাজনৈতিক চরিত্র ছক্কা সাইফুরের মতো এক অদ্ভুত ও বিভ্রান্তিকর জায়গায় গিয়ে পৌঁছেছে। ওয়ার্ল্ড ব্যাংক কিংবা IMF আমাদের ঋণ দিতে দ্বিধা করছে, আবার আমরাও কিন্তু ট্যাক্স সুবিধার আশায় নিজেদের নিম্ন আয়ের দেশের তালিকায় ধরে রাখার আকুতি জানাচ্ছি। সরকারের যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের অনেকেই ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির বাস্তব চাকা ঘুরানোর মতো অভিজ্ঞতাও কিন্তু রাখেন না। বলা চলে তাদের অভিজ্ঞতা এইসব জায়গায় অত্যন্ত সীমিত। তারা হয়তো ভাবছেন রাষ্ট্র এক অপরিসীম রত্নভাণ্ডার, যাকে দিলেই সোনাদানা মতি জহরত বের হবে। অথচ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এবং ছিনতাই এমনভাবে বাসা বেঁধেছে যার ফলে অর্থনীতির ছন্দপতন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আর এই কঠিন অর্থনৈতিক বাস্তবতার মাঝেই দেশবাসী যখন একেবারে দিশেহারা, ঠিক তখনই কিন্তু আমাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে নানা রকম অবান্তর সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে। সুপ্রিয় দর্শক, এই যে দেশের অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই রাজনীতির মাঠে শুরু হয়েছে এক নতুন নাটকের অঙ্ক। আর সেই নাটকের প্রধান চরিত্র হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কি করছেন? তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং সেই সাক্ষাৎকার দিয়ে এবং ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন যে যে কোনো মূল্যে তিনি দেশে ফিরবেন। আর এই ফেরার জন্য তিনি একটা সময়সীমা বা ডেডলাইন কিন্তু নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে আগামী ডিসেম্বর। এখন প্রশ্ন হলো, এই ডিসেম্বর মাসের ডেডলাইন আসলে কতটা বাস্তব আর কতটা মনস্তাত্ত্বিক চাপ? সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের কিন্তু এই বিষয়টির ভেতরের যে কৌশলটা রয়েছে, সেই কৌশলটা খুব নিখুঁতভাবে এবং অনেক ভালোভাবে আমি মনে করি বুঝতে হবে। অনেকে খুব হালকাভাবে বলছেন পরাজিত শক্তি কখনো আসলে ইতিহাসে ফিরে আসতে পারে না, কিন্তু আপনারা কি একবারও ঠান্ডা মাথায় কখনো ভেবে দেখেছেন গত 5ই আগস্ট আসলে কি ঘটেছিল? সেখানে কি দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো যুদ্ধ হয়েছিল? কোনো আনুষ্ঠানিক নির্বাচন হয়েছিল? মুঠেই না। যা ঘটেছিল তা ছিল সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত এক গণ অভ্যুত্থান, এক গণবিপ্লব।
আওয়ামী লীগের দৃষ্টিতে সেটা জঙ্গি হামলা। তবে সেখানে কাজ করেছিল অন্য কিছু শক্তি। তবে মূল বিষয় হলো সেখানে আন্দোলনকারীদের মুখোমুখি হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু বিএনপি বনাম আওয়ামী লীগ বা জামাত বনাম আওয়ামী লীগের কোনো সম্মুখ সমরাঙ্গ সেখানে কিন্তু তৈরি হয়নি। ফলে যেখানে কোনো সরাসরি যুদ্ধই হয়নি, কোনো রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোনো ধরনের পরাজয় বা জয় ঘটেনি, সেখানে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিরতরে পরাজিত বলে ঘোষণা করা আমি মনে করি এক ধরনের আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। এই সত্যটি যদি প্রতিপক্ষ না বুঝে, তবে আমার দৃষ্টিতে তারা চরম এক রাজনৈতিক ভুল করবে। দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 5 আগস্টের পর প্রথম 1 বা 2 সপ্তাহ হয়তো ভীষণ এক রাজনৈতিক ধাক্কার মধ্যে ছিলেন, বা এই দলটি রাজনৈতিক ধাক্কার মধ্যে ছিল। আচমকা ক্ষমতা হারিয়ে তারা একদম দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু 2 থেকে আড়াই মাসের মধ্যে তারা নিজেদের সামলে নিতে শুরু করে। তারা তাদের যে কৌশল, সেই কৌশল কিন্তু বদলাতে থাকে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাস্তবে তাদের ক্ষতি হয়েছে সেখানে কতটুকু? তাদের দীর্ঘ 17 বছরের গড়ে তোলা সাম্রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার হয়তো মাত্র 10% কিংবা 5% ক্ষতি করা গেছে, কিন্তু বাকি 90 বা 80% সম্পদ ও নিয়ন্ত্রণ এখনো কিন্তু তাদের যে অনুসারী রয়েছেন তাদের হাতে অক্ষত রয়ে গেছে। সিভিল সার্ভিস, সামরিক আমলাতন্ত্র, পুলিশ কিংবা বিচার বিভাগ, যেখানে আওয়ামী লীগ তাদের নিজস্ব ক্যাডার ও বিশ্বস্ত লোকদের বসিয়ে পুরো প্রশাসন সাজিয়েছিল, সেখানে হয়তো বড়জোর 5% মাত্র রদবদল হয়েছে। এখনো প্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামোর 95% জায়গায় সেই পুরনো মানসিকতার লোক দিয়ে কিন্তু পরিচালিত হচ্ছে। এটাই হচ্ছে নিরপেক্ষ বাস্তবতা। এখানে ডিনাই করার বা দ্বিমত পোষণ করার কোনো ধরনের অবকাশ আমি দেখছি না, বা বলা চলে কোনো ধরনের অবকাশ নেই। যারা আসলে ডিনাই করবেন, আমি বলবো তারা এখন পর্যন্ত অন্ধকার জগতে আছেন, কিংবা রাজনৈতিক যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারেননি। এবং বর্তমান এই সরকার বিএনপি ক্ষমতায় বসার পর তারা কিন্তু এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে যে রন্ধ্রে রন্ধ্রে কি পরিমাণ এবং কতটুকু আওয়ামী লীগের মানুষজন বসে আছেন। তারা চেষ্টা করছে তাদের নিজস্ব বলয় তৈরি করার, কিন্তু সেটা আসলে কতটুকু সম্ভব এবং এত তাড়াতাড়ি সেটা কোনো সরকারের পক্ষে আসলে কিন্তু সম্ভব নয়। এমনকি জেলখানায় যারা আটক আছেন, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, হাসানুল হক ইনু কিংবা শাহজাহান খানের মতো হেভিওয়েট নেতারা, তাদের চেহারার দিকে একটু ভালো করে তাকান। প্রথম দিকে তাদের মুখে যে আতঙ্কের ছাপ ছিল, তা কিন্তু এখন পুরোপুরিভাবে উধাও বা ভেনিশ হয়ে গেছে। তারা জেলে বসে দিব্যি 5 স্টার হোটেলের খাবার খাচ্ছেন, নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছেন, এমনকি বিভিন্ন মাধ্যমে বাইরে নিজেদের যোগাযোগ ও রাজনৈতিক নির্দেশনার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কও চালু রেখেছেন। বাইরে থেকে দেখে মনে হতে পারে তারা বন্দী, কিন্তু ভেতরের খবর হলো তারা এক ধরনের সুরক্ষিত আশ্রয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নতুন করে শক্তি সঞ্চয় করছেন। অন্যদিকে বিদেশে বর্তমান সময়ে যারা অবস্থান করছেন, যেমন ধরুন শেখ রেহানা, সজীবদের জয় কিংবা শামীম ওসমান ও হাসান মাহমুদের মতো নেতারা, তারা কিন্তু মোটেও আসলে ভেঙে পড়েননি। তারা বিদেশে বসে কোটি কোটি টাকা খরচ করে নিজেদের যে সকল নেতাকর্মীরা জেল হেফাজতে আছেন তাদের জামিনের ব্যবস্থা করছেন, আইনি ও কূটনৈতিক লড়াইয়ের বড় বড় চাল চালছেন। এই পরিস্থিতিতে তারা যখন ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেন, তখন আমাদেরকে আসলে বুঝতে হবে এর পেছনে আসল এবং বড় রাজনীতিটা কি। দেখুন সুপ্রিয় দর্শক, আমাদের দেশের একটা প্রাচীন যুদ্ধ কৌশল আছে। সেই যুদ্ধ কৌশল হলো যুদ্ধ এবং রাজনীতিতে শত্রুকে বিভ্রান্ত করতে পারাই সব থেকে বড় সাফল্য। শেখ হাসিনা ও তার উপদেষ্টারা বর্তমান সময়ে ভালো করেই জানেন, তারা যদি প্রকাশ্যে ঘোষণা দেন যে তারা ডিসেম্বরে আসবেন, তবে দেশের ভেতরে থাকা প্রতিপক্ষ ও বর্তমান সরকার সমস্ত নজর রাখবে সেই ডিসেম্বর মাসের উপর। এবং তারা আসলে ভাববে এখনো তো অনেক সময় বাকি, ডিসেম্বর আসুক বা কাছাকাছি সময় হোক, তারপর বিষয়টি দেখা যাবে। আর এই অসাবধানতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদের মূল কৌশলটি বাস্তবায়ন করবে হয়তো আরো অনেক আগে, যেমন ধরুন সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসের কাছাকাছি সময়।
দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আসলে বাংলা আক্রমণ করেছিলেন, তখন রাজা লক্ষণ সেনের প্রসাদে মধ্যাহ্নভোজের প্রস্তুতি চলছিল। আক্রমণ যে হতে পারে সে ধারণাও রাজার কিন্তু ছিল না। ফলে সেই খাবার ফেলে রেখে রাজ্যকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছিল। শেখ হাসিনার রাজনীতি ও কৌশল ঠিক এই বখতিয়ার খলজির আক্রমণের মনস্তত্ত্ব অনুসরণ করছে বলে কিন্তু মনে হচ্ছে। তিনি হয়তো মুখে বলছেন ডিসেম্বরের কথা, কিন্তু বাস্তবে তিনি এবং তার দলের ক্যাডার বাহিনী যারা আছেন তারা দেশের ভেতরে আমলাতন্ত্র, ব্যবসা বাণিজ্য এবং ক্যাডার বাহিনীকে প্রস্তুত করছেন অনেক আগের কোনো এক মুহূর্তে সরকারকে এবং যারা দেশে রাজনীতি করছেন তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা যদি কোনো কারণে এই কৌশলে সফল হয়ে যান এবং দেশে তিনি ঢুকে পড়তে পারেন, তবে দেশের রাজনৈতিক পটভূমি এক নিমিষে কিন্তু উল্টে যাবে। আর যদি তিনি কোনো কারণে ব্যর্থ হন, এমনকি দেশে ঢুকে কোনো উন্মুক্ত জনতার হাতে প্রাণ হারান, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এক ধরনের অমরত্ব লাভ করবে, যা তাদের সমর্থকদের মনস্তাত্ত্বিকভাবে বছরের পর বছর বাঁচিয়ে রাখবে। কাজেই শেখ হাসিনার এই ঘোষণা কোনো আসলে ফাঁকা ভুলি বা নেতাকর্মীদের চাঙ্গা রাখার যে সাধারণ বক্তব্য, সেই রকম কোনো বক্তব্য নয়। এটিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগও কিন্তু এখানে নেই। অথচ আজ আমরা কি দেখছি? যখন দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ার কাছাকাছি, যখন শেখ হাসিনা ও আওয়ামী লীগ নতুন কৌশল নিয়ে পুনর্গঠিত হচ্ছে, তখন আমরা কিন্তু ব্যস্ত আছি রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ আমাদের সরকার, কিংবা জুলাই স্মৃতি জাদুঘরে কার মূর্তি থাকবে আর কার মূর্তি নামানো হবে সেই বিষয়গুলো নিয়ে দেশের রাজনৈতিক মহল ব্যস্ত। এবং রাজনৈতিক মহল বেঁচে আছে বা মেতে আছে ভাতা এবং ক্ষমতার ভাগাভাগি নিয়ে। সংকট থেকে চুপ ফিরিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করা, এটি হচ্ছে সবচেয়ে বড় বিপদ সংকেত কিংবা অশনি সংকেত। দর্শক, আজ ঢাকা শহরের রাজপথে কিংবা চায়ের দোকানে বসে যারা খুব বড় বড় কথা বলছেন, তারা হয়তো ভাবছেন সবকিছু শান্ত হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ যে মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করে রেখে গেছে তা এখনো দেশের বাতাসে কিন্তু ভেসে বেড়াচ্ছে। রাতারাতি পরিস্থিতি এমনভাবে মোড় নিতে পারে যে যা আজ অসম্ভব মনে হচ্ছে, কাল তা বাস্তব হয়ে চোখের সামনে দাঁড়াবে। দেশের মূল অর্থনৈতিক সংকট সমাধান না করে, জনগণের পেটে ভাত না দিয়ে, ব্যাংক ব্যবস্থা ও শিল্প কারখানাকে পুনর্জীবিত না করে কেবল রাজনৈতিক ভাষণ দিয়ে যদি এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তাই সুপ্রিয় দর্শক, শেষ বিচারে আমাদেরকে আসলে বুঝতে হবে শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কি আসবেন না সেটি বড় কথা নয়, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে বড় কথা হলো তার এই কৌশলের বিপরীতে বর্তমান শাসক গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আসলে কতটা। তারা কি দেশের অর্থনীতিকে বাঁচাতে কোনো বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছেন, নাকি কেবলমাত্র রাজনৈতিক ভাগাভাগিতে ব্যস্ত আছেন আর এই সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে? যদি তারা সময় থাকতে সতর্ক না হন, তবে ইতিহাস কাউকে আসলে ক্ষমা করবে না। প্রলয় যখন আসবে তখন তা কারো অনুমতি নিয়ে কিন্তু আসবে না। এবং দেশের এই ধ্বজভঙ্গ পরিস্থিতি চলতে থাকলে দেশের জনগণ কিন্তু বর্তমান দেশের এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দল সমূহ আছে, তাদের পক্ষেও কিন্তু যাবেন না। তারা একচেটিয়া ভাবে শেখ হাসিনার সেই ফেরার দিন রাজপথে নেমে আসবেন, এবং এটা কিন্তু বর্তমান সরকার এবং শাসক গোষ্ঠীর জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।